কনকনে ঠান্ডা হিমেল হাওয়ায় কাবু জনজীবন। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে শীতের দাপট, ফুটপাতে শীতবস্ত্র কেনার ধুম। সকালবেলা থেকেই মনে করো খ্যাপ মারতে পারছি না শীতের জন্য। কাজ কাম করা যায় না, খুবই কষ্টকর। অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য আর কি শীতের কাপড় চোপড় কেনাকাটা করতেছি। গণতন্ত্রের কথা বললেও রাজনৈতিক দলগুলো তা প্রয়োগ করে না। দিনাজপুরে ফখরুল বললেন, স্বাধীনতার দীর্ঘ সময়ে দেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা রাজনীতিবিদদের। ক্ষমতায় থেকে সবাই দুর্নীতিতে জড়িয়েছে। নাটোরে জামায়াতের আমির বললেন, বিদেশে প্রভু নয় বন্ধু চাই, দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেয়ার আহ্বান। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করে দালিলিক প্রমাণ রাখার পক্ষে রাজনৈতিক দলগুলো। ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলছেন নেতারা। যেভাবে ৭২-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা, দিনভর আলোকচিত্র প্রদর্শনী সহ নানান আয়োজন। ভিড় জমান নানান বয়সী মানুষ। প্রকৃতির সাথে মিশার একটা যে সুযোগ, সেই সুযোগটা আমার ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও পাখি মেলায় আসলাম। ছোট ছোট লেকগুলো ভর্তি পাখি থাকতো, ফুল থাকতো, তো ওই জিনিসটা আর কি এখন আর পাই না। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব নিয়েই ফিরবেন শান্ত, ইঙ্গিত বিসিবি সভাপতির। বললেন, সাকিবকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সারা দেশে বেড়েই চলেছে শীতের দাপট। বইছে কনকনে ঠান্ডা হাওয়া, এতে ব্যাহত জীবনযাত্রা। রংপুর বিভাগ সহ ১৩টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র পাড়ের জনপদ। সকাল গড়িয়ে বিকেল, দেখা নেই সূর্যের। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তবু ঘরে থাকার উপায় নেই নদী পাড়ের মানুষের। হিম বাতাসের মাঝেই জীবিকার তাগিদে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় শ্রমজীবীদের। ঘন কুয়াশার প্রভাব পড়ছে ফসলের আবাদেও। শহরের সাথে আমার এই পাশে ঠান্ডা বেশি, বাতাসের কারণে বেড়াতে পারি না। আলু নষ্ট হয়ে যাবার যে, তাদের ভুট্টে নষ্ট হয়ে যাবার যে, তাদের বিছন খেত দিলে সব হিম পড়ি শেষ হয়ে যাবার যে। ৩-৪ দিন থেকে বাতাস, রোদ নাই, ঘর থেকে মানুষ বেরবার পারছে না, আর লোক টাকা দিলেও আসতেছে না কাজের জন্য। উত্তরে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে শুক্রবার রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কবলে রংপুর বিভাগ। একই চিত্র রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়ায়। যে শীত পড়ছে বর্তমানে, মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে ঠান্ডা, কুয়াশা, উঠতে পারছি না, বাজারে যেতে পারছি না, মোটা কাপড় পরছি তা ঠান্ডা করছি। রাস্তাতে হাইটে হাইটে যাইতাছি কাঁপতে কাঁপতে, আমাদেরকে কম্বল দিতে হবে। শীত কুয়াশায় ব্যাহত জীবনযাত্রা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, মাঠে যাওয়া যায় না, কাজ কাম করা যায় না, খুবই কষ্টকর। যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, যারা দিন আনে দিন খায়, এই ধরনের লোকের সমস্যাটা খুব বেশি হচ্ছে। কনকনে ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। জেলা হাসপাতালগুলোতে শয্যার চেয়ে বেশি রোগীর সংখ্যা। বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগে শীতজনিত রোগের সংখ্যা প্রায় 10% বেড়েছে আগের তুলনায়। তো আমরা রোগীদেরকে বলছি যে আপনাদের মধ্যে এই ধরনের অসুখের কোনো ধরনের উপসর্গ দেখা গেলেই আপনারা দ্রুত সরকারি হাসপাতালে আসেন। আগামী কয়েকদিন আরও কমতে পারে তাপমাত্রা। কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে ঘন কুয়াশার হাড় কাঁপানো ঠান্ডা রাজধানীতেও। প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। তবে থেমে নেই জীবনের চাকা। ঠান্ডা উপেক্ষা করে কাজে নেমে পড়েছেন নানান রকম ভোগান্তিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ থেকে ৭ তারিখ পর্যন্ত থাকবে এই বৈরী রূপ। এরপর সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়বে। মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শিশির নয়, বরং ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।
তীব্র ঠান্ডা থেকে বাঁচতেই আগুন পোহানো। গত কদিনের শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডায় মানে কি বলবো, আর ঘরে যাত্রীই নাই। আগুনটা তাপালে কি শরীরটা গরম থাকে, অনেক ভালো। আমাকে তো কষ্ট হইতেছে, তাই আমরা আগুন পোহাইতেছি, শরীরে গরম করতেছি। কষ্ট হলেও কিছু করার নাই, কাজ করে খেতে হবে আমাদের। রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটাই বেশি। কি শীত কি গরম, সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন। বাড়তি বোঝা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই সকালবেলা থেকেই মনে করো খ্যাম মারতে পারছি না শীতের জন্য। এবছর তো আরো 2-3 দিন থাকবো যে অবস্থা দেখা যাইতেছে। গরম শীত দুটাই তো ভালো, কোনটা বাদ দেই? আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না, তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসেই অন্তত 2টি তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হবে। তো সাপ্তাহিক পর্যন্ত কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন ফগেট থাকবে এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, শীতের তীব্রতাটা কমে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে হয়তো রাতের তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু এরকম তীব্র শীত নাও হতে পারে। আগামী 7 জানুয়ারি পর্যন্ত রাজধানীর এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে ঢাকাবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই। আজও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি, এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে শীতের আরও খবর জানবো আমরা। সরাসরি যেতে চাই পঞ্চগড় এবং রাজধানীতে। প্রথমেই যাচ্ছি রাজধানীতে শীতের চিত্র জানতে মিরপুর এলাকায়। যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকেও যথারীতি টানা কয়েকদিনের মতো বেশ শীত রয়েছে, মানুষজনের চলাচল কেমন, আপনার ওখানে কি দেখছেন? ফয়সাল, রাজধানীর মিরপুর যে বিহারি ক্যাম্প সে এলাকাটিতে আছে এই মুহূর্তে। শীতের তীব্রতা আসলে যে হাড় কাঁপানো শীত সেটি কিন্তু গত দুদিন ধরে লক্ষণীয়, সেটি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শীতের যে তীব্রতা, সেই তীব্রতার কারণে যে রাস্তার দুই পাশের যে সড়ক, সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে এখানের বাসিন্দারা। তারা কিন্তু বিভিন্ন রকমের আগুন জ্বালিয়ে কিন্তু তারা এই তাপ পোহাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পাশাপাশি গত দুদিন যে আসলে কুয়াশার যে তীব্রতাটা ছিল, সেই কুয়াশার তীব্রতা কিন্তু আজ কিছুটা কম। তবে রাজধানীর যে মূল সড়কগুলোতে আমরা গিয়েছি সেখানে কিন্তু আসলে রাস্তায় কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা লক্ষ্য করা গেছে এবং সেই সাথে কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন সড়কে আসলে যানবাহন চলাচলও কিছুটা সীমিত আমরা দেখতে পেরেছি। সেই সাথে এই রাজধানীর যে বিহারি এলাকা, মিরপুরের যে বিহারি কলোনি, সেখানে এসে আমরা যেটি দেখতে পেরেছি যে এই শীতের তীব্রতায় কিন্তু আসলে এই শীত বাহিত যেসব রোগ অর্থাৎ ঠান্ডা, কাশি এবং জ্বর, এই রোগের যে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে এই ধরনের রোগে কিন্তু বেশ মানুষজন আক্রান্ত হচ্ছেন, সেই সাথে আরও বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং সেই সাথে তারা যেটি বলছেন যে তাদের আসলে এই এলাকাটিতে শীতের যে পর্যাপ্ত যে শীত মোকাবেলায় যে কাপড় প্রয়োজন কিংবা কম্বল প্রয়োজন সেগুলোরও কিন্তু আসলে খুবই অভাব এবং এই জায়গাগুলোতে যেহেতু আসলে টিনের ঘর এবং বেশ নিম্ন আয়ের মানুষের বসতি এবং তারা আমাদের যেটি বলছিলেন যে এই নিম্ন আয়ের বসতি হওয়ার কারণে কিন্তু এই এলাকাগুলোতে আসলে গাছপালাও বেশি এবং এই এলাকাগুলোতে কিন্তু আসলে শীতের তীব্রতাও খুব লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি বলা যায় যে রাজধানীতে আসলে শীতের যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। ফয়সাল, রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও নিশ্চয়ই শীতের কাপড় পরে যতটা সম্ভব উষ্ণ থাকার চেষ্টা করবেন। আমরা একটু পঞ্চগড়ে যাচ্ছি এবার, সেখানে এরই মধ্যে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রনি মিয়াজি। রনি, আজকে তো পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছিল, এই মুহূর্তের কি অবস্থা, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ তাদের অবস্থাই বা কি দেখছেন? উত্তরের জেলায় পঞ্চগড়ে কিন্তু ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে, কারণ উত্তরে যে হিমেলয় এটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, ফলে এখানে কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আমি কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যে তথ্যটি জানিয়েছে, রাত 9টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14°2 সেলসিয়াস এবং আপনি জানেন যে আজ সকাল 9টায় পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে হিমেল হাওয়া যখন এই জেলার উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু এখানে কনকনে শীত অনুভূত হয়। ফলে এই জেলার যারা নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। আপনি জানেন যে পঞ্চগড় একটি প্রান্তিক জেলা, এই জেলার বেশিরভাগ মানুষ কিন্তু শ্রমজীবী মানুষ। এই মানুষগুলো কিন্তু কনকনে শীতের কারণে তারা তেমন কাজ করতে পারে না। বিশেষ করে যারা এখানকার নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কনকনে শীতের কারণে তারা কাজের যোগ না দেওয়ার কারণে তাদের মানবত জীবনযাপন করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে পঞ্চগড় বিভিন্ন ফুটপাতে এবং অনেকে বাড়ির আঙ্গিনা কিন্তু খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তারা দাবি জানাচ্ছেন যদি এই মুহূর্তে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ 4টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে যারা বয়স্ক এবং শিশু রয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, যাদের অবস্থা খারাপ তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থার উন্নতি হচ্ছে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং আবহাওয়া অফিসের তথ্য যদি আমি আপনাকে কিছুটা জানাই যে গত 3 দিন থেকে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আবহাওয়াবিদরা বলছেন যে আগামী সপ্তাহের মধ্যে এখানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায় এমনটি তারা বলছে। এবং তারা জানাচ্ছে যে যেহেতু এ জেলা থেকে উত্তরে হিমেল হাওয়া বয়ে আসছে ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং গত কয়েকদিন থেকে তাপমাত্রা আরও হ্রাস পাচ্ছে এবং শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে জেলা 5টি উপজেলার কিন্তু রয়েছে এবং 43টি ইউনিয়ন রয়েছে। 43টি ইউনিয়নে যারা গরিব অসহায় শীতার্ত মানুষ রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে এবং সেই কার্যক্রম অব্যাহত রেখেছে এবং যারা প্রকৃত শীতার্ত তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিতুমির, অসংখ্য ধন্যবাদ রনি মিয়াজি যোগ দিয়েছিলেন পঞ্চগড় থেকে, জানাচ্ছিলেন যে সেখানে শীতের আসলে বেশ তীব্রতা রয়েছে। এদিকে এই শীতের তীব্রতায় কিন্তু বেড়ে গেছে গরম কাপড়ের চাহিদা। ছুটির দিনে গরম কাপড় কিনতে রাজধানীর ফুটপাতের দোকানে ভিড়ও বেড়েছে। ক্রেতারা বলছেন এবার গরম কাপড়ের দাম কম, আর বিক্রেতারা বলছেন ঠান্ডা বাড়লেও ছুটির দিন হিসেবে ক্রেতা সমাগম কম। হঠাৎ করেই ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীতের দাপট, ফলে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। এখানে প্রায় সব ধরনের গরম কাপড়ের সমারোহ রয়েছে এসব দোকানে। ক্রেতারা বলছেন হঠাৎ করে তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন তারা। গতকালকে থেকে ফিল করছি যে আসলে ঠান্ডাটা যেহেতু বেশি সেহেতু বাচ্চাদের এবং আমাদের ভালো পোশাকের প্রয়োজন বা শীতের পোশাকের প্রয়োজন। 3 দিন যাবত আবহাওয়ার যে অবস্থা অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য আর কি শীতের কাপড় চোপড় কেনাকাটা করতেছি। এবার গরম কাপড়ের দাম সাধ্যের মধ্যে আছে বলেও জানান ক্রেতারা। কেউ জ্যাকেট, সোয়েটার, মাফলার সহ বিভিন্ন ধরনের কাপড় কিনছেন। গ্রামে তো অনেক শীত বেশি, ঢাকার থেকে ডেফিনেটলি অনেক বেশি, এই জন্য একটু ভারী শীতের জামা কেনার জন্য সেই উদ্দেশ্যেই আসা। এর আগেও কিনে নিয়ে গেছে, আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। দাম আগের তুলনায় এখন মনে হচ্ছে একটু সহনীয়ের মধ্যে একটু ভালো। আর এখন তো শীতটা হঠাৎ করে একটু শীত বেশি পড়ছে, যার জন্য এখানে শীতের কাপড়টা একটু কিনতেছি কি। তবে বিক্রেতাদের দাবি ছুটির দিনের সকালে ক্রেতা তুলনামূলক কম। বেচা কিনা এখন কম, বেচা কিনা জানুয়ারি মাসে বেচা কিনাটা কম হয়, যা হয় নভেম্বর ডিসেম্বর। যারা আগে কিনেন না বাড়তি রেটে কিনছে, যারা আগে কিনেন না তারা কিনে লাইছে। এখন এই যে যারা ঢাকায় থাকে একটু নর্মাল ফ্যামিলি ওনারা আছে, ওনারা আসে মার্কেটে, ওনাদের থেকে একটু কম রেটে আমরা বিক্রি করি। শীতের বাজার এসে বর্তমান খুবই খারাপ। আমার যেই পরিমাণ মাল কিনছি, যেই পরিমাণ চাহিদা ছিল তার কিছুই বর্তমানে আমাদের মাল আমার মানে শীতের পর মাল থেকে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে আগামী 7 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ এমনই থাকবে। শীত বাড়লে বেচাকেনা ভালো হবে আশা ব্যবসায়ীদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও এখনও গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা সকল রাজনীতিবিদদের। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তির অনুষ্ঠানে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশকে সুখী দেশ হিসেবে গড়তে না পারার ব্যর্থতা সকলের। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। বিএনপি মহাসচিব আরও বলেন বিগত বছরগুলোয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মী ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের পর এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম,
আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। 1972 থেকে 1978 সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতিতে জড়িয়েছে। নাটোরে কর্মী সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জানান যে বৈষম্যহীন সমাজ গড়তে চান তারা, বিদেশে বন্ধু চায় প্রভু চায় না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নাটোরে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান, যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতিতে জড়িয়েছে। গেল 15 বছরে বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে, আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। এজন্য বিভেদ নয়, দরকার ঐক্য। বিদেশে বন্ধু চাই প্রভু চাই না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ ও মুগ্ধকে স্মরণ করেন জামায়াতের আমির। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি। ক্ষমতা দীর্ঘায়িত করলে নানান অপশক্তি জায়গা নেবে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহতের ঘোষণা দেন দলের সভাপতি শাহ আলম। 10 জানুয়ারি থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সহ নানান কর্মসূচি ঘোষণা করে সিপিবি। আমাদের পার্টির সভাপতি শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লাল ঝান্ডা ওড়াতে চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এ লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে দলটি আয়োজন করে ঢাকা সমাবেশ। অনেকদিন পর এমন বড় জমায়েতে উজ্জীবিত নেতাকর্মীরা। সমাবেশে নেতারা মুক্তিযুদ্ধ, সংবিধান সহ নানা ইস্যুতে কথা বলেন। আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অরাজনৈতিক শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত নয়। তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান। অরাজনৈতিক শক্তি অন্য কারোর মদকে ক্ষমতায় দীর্ঘায়িত না করতে পারে, আসেন তার জন্য দ্রুত ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি, তার জন্য আমরা ঐক্য গড়ে তুলি। আমরা যার জায়গা থেকে আন্দোলন করি, আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সূচিত তারিখ ঘোষণা করেন। দলের সভাপতি জিনিসপত্রের দাম কমাতে না পারায় আর নতুন করে ভ্যাট আরোপে সরকারের সমালোচনা করেন। গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়। দলের সমাবেশে বোমা হামলার স্মরণে 20 জানুয়ারি জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রোক্লামেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত, আর সেটা হতে হবে অংশীজনদের মতামতের ঐক্যমত্যের ভিত্তিতে।
সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো, তবে ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ১ জুলাই থেকে ৫ আগস্ট টানা ৩৬ দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় ৬ মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ২৪-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক, সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি। জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই, তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। ১৬ বছর ৩৬ দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এ ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব বলতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা, এবং সেটা তারা যে সরকার গঠন করেছে সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন, একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে। সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, ৭ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে একটা আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরও বৃদ্ধি করবে। যেভাবে ৭২-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনও যে আমরা উন্নতি ঘটাতে পারিনি সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কী কী সংস্কার করা দরকার এটা করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার। বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে, কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি। আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে। অবশ্য সরকার বলছে রাজনৈতিক দলসহ সবার ঐক্যমতেই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি। গতরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে, সেটাও দীর্ঘ ২৮ বছর পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সবাইকে নিয়ে ডাকসু নির্বাচনের দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই চায় ছাত্র সংসদ নির্বাচন। এই দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি
একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এদিকে উপাচার্যের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান কোনো দলীয় লেজুর ভিত্তিক নির্বাচন চান না তারা। বিগত রেজিমে 15 বছরে আমরা দেখেছি গেস্ট রুম, গণরুম যে কালচারগুলো ছিল, এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা একটা নতুন নেতৃত্ব চাই। ক্রিয়াশীল যেগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা এই ডাকসুতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের সবাইকেই যেন সমানভাবে স্পেস দেওয়া হয়। আমরা সংস্কারের সাথেও একমত। আমরা চাচ্ছি রোডম্যাপের ভিতরে সংস্কারের জন্য স্যার সময়সীমা বেঁধে দেবেন যে এই সময়ের মধ্যে সংস্কার হবে, কিন্তু আমরা চাচ্ছি একটা সময়সীমা, যে সময়সীমায় ডাকসু হবে এরকম একটা কাজ যাতে আমরা দেখি। সংস্কারের পরেই হচ্ছে ডাকসু, এবং সেটা যদি আবার অনেকেই মনে করে যে সংস্কার মানে হচ্ছে যে এই রাজনৈতিক দলের সংস্কার, ডাকসুর সংস্কার, এটা করতে করতে আরও বহুদিন সময় লেগে যাবে, তাহলে এটা হচ্ছে ভিত্তিহীন। কারণ এই অলরেডি যেটা করা আছে সংবিধান, ডাকসুর সংবিধান যেটা করা আছে, এটা সংশোধন করতে আসলে আহামরি সময় দরকার নেই। ডাকসু নির্বাচন বানচালে কেউ ষড়যন্ত্র করলে সেটা রুখে দিতে প্রস্তুত বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে পালিত হলো 24তম পাখি মেলা 2025। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দল বেঁধে কখনো ডানা মেলে উড়ে চলা, কখনো আবার ক্যাম্পাসের লেকে পাখিদের জলকেলি, সাথে কিচিরমিচির শব্দ। পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল্লাহ হোসেন। প্রাণ প্রকৃতি রক্ষা করবার জন্য এই যে চেষ্টাটা করছি, পাখি মেলা 2025 করছি এবং প্রায় 25 বছর যাবত আমরা করছি। আমরা নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করব। শীতের তীব্রতা উপেক্ষা করে মেলায় জড়ো হন নানা বয়সী পাখি প্রেমীরা। তাদের কণ্ঠে ছিল পাখি রক্ষার আকুতি। আমার মেয়েকে নিয়ে আসছি, ও কখনো দেখেনি পাখি মেলা, আর প্রকৃতির সাথে মিশার একটা যে সুযোগ, সেই সুযোগটা আমার ভালো লাগে। 2018 সালে আমরা যখন এখানে আসতাম তখন অনেক প্রজাতির পাখি পাইতাম, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হ্যাবিটেট ধ্বংস হওয়ার কারণে বা বিভিন্ন কারণে আপনার পাখিগুলো এখন কম পাচ্ছি। প্রতি বছরের মতো এবারও পাখি মেলায় আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমাদের আবেগের জায়গাটা এখনো ঠিকই আছে, কিন্তু পাখি আর কি, আমাদের এই ছোট ছোট লেকগুলো ভর্তি পাখি থাকতো, ফুল থাকতো, তো ওই জিনিসটা আর কি এখন আর পাই না। মেলায় দিনভর ছিল পাখি দেখা ও ছবি আঁকার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের এই মেলার মূল উদ্দেশ্যই হলো পাখিকে সামনে রেখে পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণে যাতে আমরা সকলেই সচেতন হই, সকলেই একযোগে কাজ করতে পারি। এবার পাখি সংরক্ষণে অবদান রাখায় রাশেদুল করিম রাফান, শুভঙ্কর বিশ্বাস ও সাইদ হোসাইনকে বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর সায়েন্টিফিক পাবলিকেশনস অ্যাওয়ার্ড লাভ করেন আফসানা ইমরোজ ও তার গবেষণা দল। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। আগামী 1 বছরের মধ্যে দেশের সংবিধান সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশের আয়োজন করে এবি পার্টি জেলা শাখা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে পার্টির সদস্য সচিব মঞ্জু বলেন, সংস্কার এবং নির্বাচনের জন্য নির্দিষ্ট লোক আছে, তাই এসব নিয়ে ঝগড়া বন্ধ করতে হবে। সমাবেশে দলের যুগ্ম সদস্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারা।
গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার মাধ্যমে দেশ থেকে নষ্ট রাজনীতিকে বিদায় করা হয়েছে। শুরু হয়েছে এক নতুন রাজনীতির পথ চলা, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রীতম দাস। বিকেলে হবিগঞ্জে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ৫ই অগস্ট ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগের মতোই আরেকটি গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। যুবলীগ, ছাত্রলীগের মতোই তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। বক্তারা বলেন, এই চাঁদাবাজদের মনে রাখতে হবে ১৭ বছরের ক্ষুধা নিবারণের জন্য মানুষ আন্দোলনে জীবন দেয়নি। দেশে যেন আর কোনোদিন ২৪-এর মতো ছাত্র জনতাকে আত্মত্যাগ করতে না হয়, এমনটাই কামনা করেন বক্তারা। আবারও বিমান দুর্ঘটনা, আর এবার সেটা ঘটল যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় একটি ফার্নিচারের দোকানের উপর আছড়ে পড়ে বিমান, যাতে প্রাণ যায় ২ আরোহীর। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। প্রকাশ করা হয়েছে এই বিমান বিধ্বস্তের ভিডিও। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১:২টায় ঘটে এই দুর্ঘটনা। আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নেওয়া হয় হাসপাতালে। ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি, চলছে তদন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল, এমনটা ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করা শান্ত অধিনায়ক হিসেবে এই জাতীয় দলে ফিরবেন, আর সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য শেষ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির মেয়াদ ছিল ২০২৪ পর্যন্ত। মাঝে কত আলোচনা, কথার পিঠে কথা। অবশ্যই বিসিবি সভাপতির ইঙ্গিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা খেলবে শান্তরই নেতৃত্বে। এন্ড আসলে ক্যাপ্টেন্সিটা ও টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল, 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও আসবে যে ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমি ক্যাপ্টেন। মাঝে শোনা গিয়েছিল শান্ত নাকি টি-20-র অধিনায়কত্ব থেকে বিরতি নিতে চান। বোর্ড সভাপতির সাথে এই ব্যাপারে কথাও বলেছেন, যদিও যমুনা টেলিভিশন জেনেছিল নিকট অতীতে অধিনায়কত্ব ইস্যুতে প্রেসিডেন্টের সাথে শান্তর কথাই হয়নি। সেটাই স্বীকার করলেন ফারুক আহমেদ। তার সঙ্গে শান্তর কথা হয়েছে ২.৫ মাস আগে। আমার সাথে ওর সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকা ট্যুর হোম সিরিজে চিটাগং টি-20-তে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি, যে ওই জায়গায় যদিও টি-20 এখন বেশ দূরে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি মানেই ঘুরে ফিরে আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। বিসিবি বসের আশ্বাস, দেশের সেরা ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর শেষ চেষ্টা তিনি করবেন। সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে, সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপর তার ফিটনেস, তারপর মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সাকিবের খেলতে কোনো বাধা থাকার কথা না। বোর্ড সভাপতি চেষ্টা করবেন এই বিপিএল এর মাঝেই নির্বাচকদের সঙ্গে কথা বলে ব্যাপারটার সুরাহা করতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।